মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার পাটরানীর মৃত্যু শোকে তীর্থ করতে গেলেন বৃন্দাবনে। রাজাদের শোকের বহর বোঝা যায় সাধ্যের বারম্বর দেখে। মহারানী ভানুমতী সৌভাগ্যবতী। তার সাধ্যের অনুষ্ঠান হলো দু জায়গায়, রাজধানী আগরতলায় এবং বৃন্দাবনে পুণ্যস্থানে। রাজকোষ থেকে খরচ হলো 1,00,000 টাকা। আর কোনো রানীর পরলৌকিক কাজের জন্যে এই বিপুল অর্থ ব্যয় কল্পনাই করা যায় না। ত্রিপুরার অনুষ্ঠানে বীরচন্দ্র সারাদিন অভুক্ত থেকে যজ্ঞ করেছেন। তার চক্ষু দুটি অশ্রু সজল। ব্রাহ্মণদের বস্ত্র, স্বর্ণখণ্ড ও 100 গোবৎস দান করেছেন। সবাই ধন্য ধন্য করছে রাজার নামে। বৃন্দাবনে এসে মহারাজ 1,500 ব্রাহ্মণকে ভোজ দিয়েছেন। এত বড় সাধ্যবাসর এখানকার মানুষ বহুদিন দেখেননি। অনেকে বলাবলি করতে লাগলো, অত দূর থেকে এসে ত্রিপুরার রাজা জয়পুরের রাজাদেরও টেক্কা দিয়েছেন। তবে বৃন্দাবন ঠিক শোক প্রকাশের উপযুক্ত স্থান নয়। নাম মাহাত্ম্যেই অনেক কথা মনে পড়ে। আকাশে কাজল বর্ণ মেঘ দেখে মনে পড়ে একটি বংশীধারী চিরকিশোরের কথা। যমুনার তরঙ্গে ভেসে ওঠে চিরকালের প্রেমিক রাধার মুখচ্ছবি। সেই রাখালের দল ও গোয়ালিনীরা আর নেই বটে, কিন্তু বাতাসে কান পাতলে যেন শোনা যায় তাদের গান ও কলহাস্য। বৃন্দাবনের পথের ধুলোতে ছড়িয়ে রয়েছে রাধাকৃষ্ণের স্মৃতি। বীরচন্দ্রের কবি মন উতলা হয়ে ওঠে। মহারাজ আরও কয়েকটি তীর্থস্থানে যাবেন ভেবেছিলেন, কিন্তু তড়িঘড়ি ফিরে এলেন ত্রিপুরায়। রাধারমণ ঘোষ, ধনঞ্জয় ঠাকুর, নরধ্বজ সিংহ প্রমুখ কয়েকজন ঘনিষ্ঠ পরিষদকে ডেকে ব্যক্ত করলেন তার হৃদয়ের বাসনা। তিনি কুমারী মনোমোহিনীকে অবিলম্বে বিয়ে করতে চান। এ বিবাহ নিছক ইন্দ্রিয় সুখের জন্য নয়। এই প্রৌঢ় বয়সে তিনি আবার বরের টুপর মাথায় দিতে চান নেহাত বাধ্য হয়ে, এক মহান দায়িত্ব পালনের জন্য। মৃত্যুর আগে মহারানী ভানুমতী তার এই ইচ্ছা জানিয়ে গেছেন। মহারানীর শেষ ইচ্ছা পালন করা তার অবশ্য কর্তব্য। এ প্রস্তাব শুনে কেউই বিস্মিত হলেন না। রাধারমণ বললেন, তাহলে কন্যাটিকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেওয়া হোক আগামী বৎসর শুভ দিনক্ষণ দেখে। তাকে বাধা দিয়ে নরধ্বজ বললেন, আগামী বৎসর? এত দেরি হবে কেন? বীরচন্দ্র হাসতে লাগলেন। নরধ্বজ বললেন, শুভস্য শীঘ্রম, এই মাসেই শুভ দিন আছে। ধনঞ্জয় ঠাকুর চুপ করে রইলেন। তিনি জানেন এই বিবাহের প্রধান উদ্যোক্তা নরধ্বজ। মহারাজ বীরচন্দ্র ইচ্ছে করলেই মনোমোহিনীকে কাছুয়া হিসেবে অন্তঃপুরে রাখতে পারতেন, কিন্তু তিনি ওই মেয়েটিকে বিবাহের স্বীকৃতি দিচ্ছেন নরধ্বজের চাপে। নরধ্বজের মৃতা ভগিনী কন্যা এই মনোমোহিনী। বীরচন্দ্র বললেন, তোমরা বাঙালি বাবুদের রীতিনীতি জানো না। ওদের পরিবারে কেউ মারা গেলে 1 বছর কালসৌচ চলে। কি ঘোষমশাই, তাই না? বিয়ের কোণে আসে বাপের বাড়ি থেকে, তাই ও মনোকে এখন বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলছে। নরধ্বজ অপসন্নভাবে বললেন, বাঙালি বাবুদের রীতি এ রাজ্যে চলবে কেন? বউ মরে গেলে কি আর কেউ সন্দেশ খায় না? সন্দেশ খাবার ইচ্ছে হলে আজ, আর খাবে 1 বছর পরে, এসব আমরা বুঝি না। এই বিচিত্র উপমা শুনে রাধারমণ চুপ করে গেলেন। ধনঞ্জয় ঠাকুর বললেন, ক্ষত্রিয়দের স্ত্রী বাপের বাড়ি থেকে সেজেগুজে দোলায় চেপে আসে না। ক্ষত্রিয়রা কন্যা লুণ্ঠন করে আনে। নরধ্বজ বললেন, আমাদের 25 তারিখটাই একটা শুভ দিন। সেই দিনই তাহলে ব্যবস্থা করা যাক। আমার ইচ্ছে একটা ইংলিশ ব্যান্ড পাঠিয়ে আনা হোক চিটাগং থেকে। ঘোষমশাই, তাতে কত খরচ পড়বে? রাধারমণ গলা খাঁকড়ি দিয়ে বললেন, মহারাজ সম্প্রতি বৃন্দাবন ঘুরে এলেন। 2টি শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে। রাজকোষে বিশেষ অর্থ নেই। বালিশিয়ার পাহাড় ইংরেজ কোম্পানি ইজারা দিয়ে যে 1,00,000 মুদ্রা পাওয়া গিয়েছিল, তাও আর কিছু অবশিষ্ট নেই। সেই জন্যে আমি বলছিলাম উৎসবটা যদি আর কিছুদিন পরে করা যায়। বীরচন্দ্র বললেন, না না, ওসব ইংলিশ ব্যান্ড ফ্যান্ড মোটেই চাই না। ধুমধাম করে বড় গোছের উৎসবের প্রয়োজন নেই। নমনম করে বিয়ে সারতে হবে। পুরুতরা শ্রাদ্ধের সময় অনেক কিছু পেয়েছে, সব এখনো হজম হয়নি। এবারে তাদের হাতে 2-5 টাকা গুঁজে দেব। ভানুমতির অলঙ্কারের অর্ধেক রেখে দেওয়া হবে সমরের বইয়ের জন্যে, বাকি অর্ধেক মনও পাবে। নতুন গয়নাগাটি গড়াতে হবে না। নরধ্বজ, 25 তারিখ কেন? আরও আগে দিন নেই? এই সপ্তাহের মধ্যেই দেখো না। ধনঞ্জয় বলেন, তা ঠিক। সন্দেশ খাওয়ার জন্য 25 তারিখ পর্যন্তই বা অপেক্ষা করতে হবে কেন? আগামী মঙ্গলবার, অর্থাৎ আর 5 দিন পরে বিবাহের লগ্ন নির্ধারিত হয়ে গেল। প্রস্তুতি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। অন্দরমহলে চলল নানা রকম কানাকানি। অন্য রানীরা ঠোঁট বেঁকিয়ে কুৎসা ছড়াতে লাগলো মনোমোহিনীর নামে। এ মেয়ে যখন তখন প্রাসাদের বাইরে বেরিয়ে যায়, অন্য পুরুষদের সঙ্গে কথা বলে, এমন মেয়ে রাজরানী হওয়ার যোগ্যই নয়।
রাজকুমারীরাও এই দোষী স্বভাবের কিশোরীকে তেমন পছন্দ করে না। ভানুমতির মৃত্যুর পর তারা মনোমোহিনীকে নানাছুতে নিপীড়ন শুরু করেছিল। একজন তো ঝগড়া বাঁধিয়ে কাঁচি দিয়ে কেটে দিয়েছিল মনোমোহিনীর অনেকখানি চুল। এখন তারা সন্ত্রস্ত হয়ে উঠল। মনোমোহিনী পাটরানী হয়ে বসলে তাদের উপর প্রতিশোধ নেবে। বিয়ের পর অন্তত 6 মাস এই অল্প বয়সী রানী মহারাজের প্রিয়তমা হয়ে তো থাকবেই। মনোমোহিনী অবশ্য এই সংবাদ শুনে কোনো ভাবান্তর দেখালো না। সে আগের মতোই ধেই ধেই করে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। বীরজা নামে এক মাসি সম্পর্কীয়র সাথে সে রাত্রে শোয়। বীরজা তাকে রানী হিসেবে যোগ্য করে তোলার জন্য নানান উপদেশ দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু কে শোনে কার কথা। বীরচন্দ্রের বৈধ পুত্রকন্যার সংখ্যা 25। 9 জন পুত্রের মধ্যে রাধাকিশোর যেমন জ্যেষ্ঠ রাজকুমারীদের মধ্যে, তেমনি অনঙ্গমোহিনী জন্ম হয়েছে সকলের আগে। যুবরাজ রাধাকিশোরের বয়স এখন 20। অনঙ্গমোহিনীর জন্ম হয়েছে সকলের আগে, তাই অনঙ্গমোহিনীর বয়স 23। অনঙ্গমোহিনীর স্বামী গোপীকৃষ্ণ ঠাকুর এ রাজ্যের একজন উজির। অঙ্গমোহিনী শৈশব থেকেই তার পিতার খুব প্রিয়। প্রথম সন্তানের প্রতি সব পিতারই বিশেষ টান থাকে। অনঙ্গমোহিনী নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছে, সেও কবিতা রচনা করে। ত্রিপুরার রাজকবি মদন মিত্রের মতে অনঙ্গমোহিনী কবিতা অতি উচ্চাঙ্গের। কলকাতার পত্রপত্রিকায় ছাপা হলে অবিলম্বে তার খ্যাতি ছড়িয়ে যাবে। কিন্তু অন্তপুরের এক বধূর কবিতা মুদ্রিত হলে কোরানি ভবঘুরে সাধারণ পাঁচমেচি ধরনের লোকও পড়ে ফেলবে। এই যে অকল্পনীয় ব্যাপার, বেআব্রু হতে আর কি বাকি থাকলো। অনঙ্গমোহিনীর কবিতা এখানকার অতি ঘনিষ্ঠ 2-4 জনেরই পড়ে শুধু। তার বাবা একজন উৎসাহী সমাজদার। অনঙ্গমোহিনী স্বামীর সঙ্গে অন্য বাড়িতে থাকলেও রাজপ্রাসাদে প্রায়ই আসে। এখানে তার নিজস্ব কক্ষটি অন্য কেউ দখল করতে পারেনি। অন্দরমহলের মহিলাদের কলহে অনঙ্গমোহিনী হস্তক্ষেপ করে, দৃঢ়ভাবে মতামত দেয়। তার কথা কেউ সহজে অগ্রাহ্য করতে পারে না। সকলেই জানে মহারাজ তার এই প্রিয় কন্যাটির কথার গুরুত্ব দেন। পিতার এই অস্বাভাবিক নতুন বিবাহের বাসনা অনঙ্গমোহিনী একেবারেই পছন্দ হলো না। ভানুমতির সঙ্গে অনঙ্গমোহিনীর বনিবনা ছিল না। ভানুমতিরই মনোনীত একটা পুচকে মেয়ে তার মাতৃস্থানীয় হবে, এটা অনঙ্গমোহিনী মেনে নিতে পারছে না কিছুতেই। মণিপুরীদের দাপটে আরেকটি মণিপুরীর কন্যাকে যদি রাজপরিবারের বধূ হিসেবে আনতেই হয়, তাহলে যুবরাজ রাধাকিশোরের সঙ্গেই তো বিয়ে দেওয়া যেতে পারে। রাধাকিশোরের এক স্ত্রী আছে অবশ্য, কিন্তু রাজা হওয়ার পর তার রানীর সংখ্যা তো বাড়বেই। অনঙ্গমোহিনী ভাইকে নিজের কক্ষে ডেকে পাঠালো। যুবরাজ রাধাকিশোর শরীর তার পিতার মতন বৃহদাকার নয়, তার মেজাজেও সেরকম দৃঢ়তা নেই। মাঝারি ধরনের গড়ন। এই বয়সেই তার মস্তিষ্ক ধীর স্থির, বিনীত স্বভাব ও নম্র বাক্যের জন্য সকলেই তাকে পছন্দ করে। গত 1.5 মাস মহারাজের অনুপস্থিতিতে মন্ত্রীদের সঙ্গে নিয়ে সে যে অতি বিচক্ষণতার সঙ্গে রাজ্য চালিয়েছে, সে কথা মহারাজ নিজেও স্বীকার করেছেন। একটি বেতের তৈরি বেশ চওড়া চেয়ারে বসে অনঙ্গমোহিনী জরির কাজ করা শাড়ি পরা, তার মুখখানি গোল ধরনের, কিন্তু 2 চোখে বুদ্ধির দীপ্ত। একটা রূপোর পাত্র থেকে সে শুকনো খেজুর তুলে তুলে খাচ্ছে। ধুতি ও বেনিয়ান পরা রাধাকিশোর সে ঘরে প্রবেশ করতে অনঙ্গমোহিনী বলল, আয় ভাই বস। তারপর সে নিজেই উঠে গিয়ে দ্বার বন্ধ করে দিল। রাধাকিশোর বলল, কি ব্যাপার, এত জরুরি তলব? আমি দরবারে যাচ্ছিলাম। অনঙ্গমোহিনী বলল, পরে যাবি। তুই খেজুর খেতে ভালোবাসিস, এই দেখ কত বড় বড় আরবি খেজুর মির্জা মোহাম্মদ এনে দিয়েছে ঢাকা থেকে। রাধাকিশোর 2টি খেজুর তুলে নিয়ে মুখে পুরল। অতি উত্তম আরবি খেজুর, কিন্তু তার স্বাদ নেবার পর রাধাকিশোর তেমন পুলকিত দেখল। অনঙ্গমোহিনী বলল, নে, আরও নে। রাধাকিশোর বলল, না, আর থাক। ছোটবেলায় এই খেজুর সত্যি আমার খুব প্রিয় ছিল। তোমার সঙ্গে কাড়াকাড়ি করে খেতাম, কিন্তু এখন আর তেমন ভালো লাগছে না। ছোটবেলার অনেক কিছুই পরে বদলে যায়। অনঙ্গমোহিনী বলল, এখন তুই কি খেতে ভালোবাসিস রে? সে কথা পরে হবে, এখন তোমার কাজের কথাটা বলো তো দিদি, আমার তাড়া আছে। শোন রাধু, তোকে আর একটা বিয়ে করতে হবে। তা তুমি আদেশ করলে আর একটা বিয়ে করব? এ আর বড় কথা কি? তোমার শ্বশুরবাড়ি কোনো সমর্থ ননদ আছে বুঝি? অলঙ্কার আদি যদি ভালো মতন দেয়, ছাদনাতলায় গিয়ে বসে পড়ব। আমার কোনো ননদের কথা নয়, ওই মণিপুরী মেয়েটা মনোমোহিনী, বেশ ডাগর ডাগর চেহারা। তুই ওকে বিয়ে করছিস না কেন? যেন চোখের সামনে একটা সাপ দেখেছে, এইভাবে শিউরে উঠল রাধাকিশোর। চোখ দুটি বিস্ফোরিত করে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরে বলল, তুমি কি বলছো দিদি? ওর সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছে শোনোনি? অনঙ্গমোহিনী বলল, শুনবো না কেন? আমি বাবাকে বুঝিয়ে বলবো। ওই মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলেই ভালো হবে। রাধাকিশোর আতঙ্কিত মুখে দরজা জানলাগুলির দিকে একবার চেয়ে দেখল কেউ শুনছে কি না।
তারপর কাছে এসে ফিসফিস করে বলল, তুমি কি আমার সর্বনাশ করতে চাও দিদি? তোমার মুখে ও কথা শোনা মাত্র বাবা ভাববেন ও মেয়েটার উপর আমার বুঝি লোভ আছে। ভরতের কি হয়েছে তুমি কি জানো না? বড় রানীর মৃত্যুর আগে থেকেই ওই মেয়েটির প্রতি পিতা ঠাকুরের আসক্তি হয়েছে। তিনি ওকে বিয়ে করতে বদ্ধপরিকর। খবরদার তুমি এরকম কথা আর ভুলেও উচ্চারণ করো না। অনঙ্গমোহিনী খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। এই বিষয়ে সে কিছুই জানত না। সে জিজ্ঞেস করলো, ভরতকে? রাধাকৃষ্ণ বলল, সে ছিল একটা কাছুয়ার ছেলে। যতদূর জানি সে অতি নিরীহ, পড়াশোনা নিয়ে থাকত। ওই মেয়েটা তার সঙ্গে আশনাই করতে চেয়েছিল। একটু জানাজানি হতেই ছোনাটাকে খতম করে দেওয়া হয়েছে। ও মেয়ে বিষকন্যা, যাকে ছোঁবে। আমার সঙ্গেও ভাব জমাতে এসেছিল। আমি চেঁচিয়ে মেচিয়ে লোকজনদের শুনিয়ে তাকে ধমকিয়েছি। বাপরে বাপ, এমন কথা আর বলো না দিদি। অনঙ্গমোহিনী বিরক্তিমাখা মুখ নিয়ে একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিন্তু তুই বুঝতে পারছিস না রাধু, ওই মেয়েটা যদি পাটরানি হয়ে বসে তাহলে কি বিপদ হবে। ও সমরেন্দ্রের মাসি হয়। ওরা দুজনে মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বাবার মনটা ঘোরাবার চেষ্টা করবে। এবার রাধাকিশোরের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল, আর একটা খেজুর মুখে দিয়ে বলল, ষড়যন্ত্রকে কি ভয় পেলে চলে? সর্বক্ষণই তো কিছু না কিছু চলছে। নিজের বুদ্ধির ওপর ভরসা রাখতে হয়। তুমি এসব নিয়ে আর উচ্চবাচ্য করো না, বরং পিতা ঠাকুরের এই বিয়েতে খুশির ভাব দেখাও। ভবিষ্যতে কি হয় দেখা যাবে। অনঙ্গমোহিনী উঠে দাঁড়িয়ে বলল, ভবিষ্যতে সবসময় আমি তোর সঙ্গে থাকবো রাধু। আমাকে জানাবি সব কথা। এই বিবাহের আরেকটি বাধা এলো সম্পূর্ণ অন্য দিক থেকে। বড় উৎসব না হলেও কয়েক সহস্র মুদ্রা তো ব্যয় হবেই। মহারাজা সচিব রাধারমণ ঘোষের সেটাই প্রধান চিন্তা। রাজরাজার বিয়ে চুপি চুপি সারা যায় না। রাজধানীর প্রধান ব্যক্তিত্বের আমন্ত্রণ জানাতে হয়। হাতি ঘোড়ার মিছিল বের হবে। মহারাজার নতুন সাজসজ্জা বানাতে হবে। পুরনো পোশাকে বিয়ে হয় না। রাজকোষের অবস্থা ভালো নয়। প্রজাদের কাছ থেকে বকেয়া কর আদায়ের জন্যে ঘোষমশাই জোর চেষ্টা চালাচ্ছেন। এজন্য তাকে ছুটতে হচ্ছে রাজধানী ছেড়ে বিভিন্ন অঞ্চলে। একদিন দুপুরবেলা ঘোষমশাই স্নানাহারের জন্য ফিরলেন নিজের বাড়িতে। সারা সকাল বিভিন্ন কর্মচারীদের সঙ্গে আলাপ আলোচনা চালাতে হয়েছে, সেজন্য তিনি কিঞ্চিত ক্লান্ত। তার পরিবার এখানে নেই, তিনি এখানে একা থাকেন। সিঁড়ি দিয়ে উঠে এলো পোশাক ছাড়াবার জন্যে নিজের ঘরের দিকে। যেতে যেতে বৈঠকখানায় কিসে যেন একটা শব্দ পেলেন। উঁকি দিয়ে দেখলেন তক্তপোষের উপর বসে আছে এক আগন্তুক। ধুতির ওপর কাপালিকদের মতন টকটকে লাল রঙের একটা লম্বা আলখাল্লা পড়া, মুখে জ্বলন্ত চুরুট, একখানি বইয়ের পাতা উল্টোচ্ছে মনোযোগ দিয়ে। ঘোষমশাই দরজার কাছে এসে দাঁড়াতেই আগন্তুকটি মুখ ফিরিয়ে কাষ্ঠ হাসি দিয়ে বললেন, দ্বিপ্রহরের প্রণাম। কেমন আছেন হে ঘোষজা? অনেকক্ষণ বসে আছি তোমার জন্য। রাধারমণ ঘোষের মুখমণ্ডলের তার অন্তরের অনুভূতির প্রকাশ সহজে ঘটে না। ভাব গোপন করার জন্য তিনি প্রসিদ্ধ, কিন্তু ব্যক্তিটিকে দেখে তিনি যেন সর্বাঙ্গে চমকিত হলেন। অস্ফুট স্বরেন বললেন, কৈলাস। আগন্তুক বললেন, কেন, চিনতে পারছো না নাকি? আমার এই চাঁদ বদনখানি তেমন তো বিশেষ পরিবর্তন হয়নি। মাঝে কিছুদিন দাড়ি রেখেছিলাম, পোষালো না। গরমির সময় বড় কুটকুট করে। এসো এসো, বসো। খুব অবাক হয়েছে মনে হচ্ছে। এখন অবধি সাদর সম্বোধনও করলে না। তক্তপোষের অন্য কোণে বসে রাধারমণ শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কৈলাস? হঠাৎ ত্রিপুরা এলে কি মনে করে? কৈলাস বলল, বাহ, পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে পারি না? তুমি কেমন আছো দেখতে এলাম। তা বেশ ভালোই তো, গুছিয়ে বসেছো মনে হচ্ছে। বোধ করি রাজ্যের প্রধানমন্ত্রী হবার পথে তোমার আর কোনো প্রতিবন্ধক নেই। রাধারমণ মুখ নিচু করে দ্রুত চিন্তা করতে লাগলো। কৈলাসচন্দ্র সম্পর্কে তার একটা অপরাধ বোধ আছে। ত্রিপুরায় আসার আগে কৈলাসচন্দ্রের সঙ্গে তার পরিচয়। এখানে এসে কৈলাসচন্দ্রই ছিল তার প্রথম বন্ধু। কৈলাস বুদ্ধিমান, লেখাপড়া জানা মানুষ, ইতিহাস সচেতন। তার সঙ্গে কথা কয়ে সুখ ছিল। কৈলাসের বাড়ি ত্রিপুরায়। পড়াশোনা করতে গিয়েছিলেন কলকাতায়। তার বাবা গোকুলচন্দ্র সিংহ ছিলেন এখানকার রাজস্ব বিভাগের সেরেস্তাদার। রাজপরিবারের সঙ্গে ওদের পরিবারের অনেক দিনের সম্পর্ক। কলকাতা থেকে ফিরে কৈলাসও রাজস্ব বিভাগে চাকরি পেয়েছিলেন। রাধারমণ ও কৈলাস একসঙ্গে অনেক সময় কাটাতেন। দুজনে এক রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। হঠাৎ এক সময় মহারাজ বীরচন্দ্রের সঙ্গে কৈলাসের মতান্তর ও মনান্তর ও শত্রুতা হয়ে গেল। পূর্ববর্তী রাজা ঈশানচন্দ্রের অকাল মৃত্যুর পর তার অন্যান্য ভাইদের কোনো রকম সুযোগ না দিয়েই বীরচন্দ্র সিংহাসন দখল করে নিয়েছেন। অন্য দুই ভাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা জিতে আইনসঙ্গত করে নিয়েছিলেন নিজের অধিকার।
রাজত্ব বেশ ভালোই চালাচ্ছিলেন বীরচন্দ্র। কিছুদিন পর আবার একটা ঝঞ্ঝাট শুরু হলো। ঈশানচন্দ্রের নাবালক পুত্র নবদ্বীপচন্দ্র বয়সপ্রাপ্ত হতেই একটি গোষ্ঠী থেকে তার দাবি তোলা হলো তার পক্ষে। আগেকার রাজারা ছেলেরা যখন উপযুক্ত হয়েছে তখন সেই তো সিংহাসনের উত্তরাধিকারী। কাকা বীরচন্দ্র এতদিন অভিভাবক হিসেবে রাজ্য চালিয়েছেন, বেশ ভালো কথা, এবার তিনি সরে আসুন। কিন্তু একবার সিংহাসন পেলে কে তা ছাড়ে? তাছাড়া বীরচন্দ্র মনে করেন ব্যক্তিত্বহীন বালক নবদ্বীপচন্দ্রের চেয়ে রাজা হিসেবে তিনি অনেক বেশি যোগ্য। কৈলাস চলে গেল নবদ্বীপচন্দ্রের পক্ষে, প্রবল আন্দোলন শুরু করলো এবং রাধারমণকেও টানার চেষ্টা করেছিল নিজের দলে। কিন্তু রাধারমণের রাজনীতি জ্ঞান তীক্ষ্ণ। তিনি বুঝেছিলেন রাজনীতিতে ন্যায় অন্যায়ের সূক্ষ্ম বিচার চলে না। আখের গুছিয়ে নিতে হলে যে বেশি ক্ষমতাশালী তার পক্ষেই থাকতে হয়। রাষ্ট্রযন্ত্র এবং পুলিশ বীরচন্দ্রের হাতে। তাকে হটিয়ে নবদ্বীপচন্দ্রের পক্ষে সিংহাসন দখল করার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং নিছক আবেগের বেশে নবদ্বীপচন্দ্রকে নিয়ে মাতামাতি অর্থহীন। বন্ধুর পাশ থেকে সরে গেলেন রাধারমণ। এমনকি বিধবা রানী ও নবদ্বীপচন্দ্রকেও যখন কারারুদ্ধ করা হলো, কৈলাসের চাকরি কেড়ে নিয়ে তাকে আরও কঠিন শাস্তি দিতে উদ্যত হলেন বীরচন্দ্র, তখনও রাধারমণ প্রতিবাদ না জানিয়ে কিছুই না জানার ভান করে রইলেন। গুপ্ত ঘাতকের হাতে অকস্মাৎ মৃত্যুই ছিল তখন কৈলাসের নিয়তি। কিন্তু যথাসময়ে ষড়যন্ত্রটি টের পেয়ে কৈলাস এ রাজ্য ছেড়ে চম্পট দিলেন। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন রাধারমণ। কৈলাস আবার ফিরে এলেন কোন সাহসে, কোন অস্ত্রবলে বলিয়ান হয়ে। চুরুট টানতে টানতে তাচ্ছিল্য সুরে কৈলাস বললেন, তুমি ছিলে এক নব্য শিক্ষিত বঙ্গীয় যুবক, এখন হয়েছ এক স্বৈরাচারী রাজার চাটুকার। শেক্সপিয়ার, মিল্টন মুখস্থ করেছিলেন একদা, এখন বীরচন্দ্র যাচ্ছে তাই কবিতা শুনে বাহবা দাও। রুসো, ভোল্টেয়ার পড়েছিলে, এখন সাধারণ মানুষের দুঃখ দুর্দশার দিকে দিকপাত করো না। বুঝলে ঘোষজা, আমি কুমিল্লার দিক দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত পদব্রজে এসেছি। দেখলাম গ্রামে গ্রামে সাধারণ মানুষের দরিদ্র আরও বেড়েছে। উপজাতীয়রা একবেলাও পেট পুড়ে খেতে পায় না, পরনের একখানি কপিনও জোটে না। এক জায়গায় চোখে পড়ল শীর্ণকায় একদল মেয়ে মদ্দা জঙ্গল থেকে কচুর মূল তুলে এনে তাই সেদ্ধ করে খাচ্ছে। রাধারমণ বললেন, এ রাজ্যের মানুষ চিরকালই তো গরিব। পাহাড়ি আদিবাসীদের অবস্থা নিয়ে কে কবে চিন্তা করেছে? জুম চাষে যে জমি নষ্ট হচ্ছে, সারা বছরের খাদ্য জুটতে পারে না, সে কথা আগে কেউ বুঝিয়েছে? আমি আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করছি। তাদের অবস্থার উন্নতি ঘটাবার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। কৈলাস বললেন, আস্তে আস্তে মানে কত আস্তে আস্তে? আমার তো মনে হয় দুর্ভিক্ষ আসন্ন, উজাড় হয়ে যাবে গ্রামের পর গ্রাম। আর এদিকে এক রানীকে মেরে ফেলে তার ছেড়াদের লক্ষ টাকা খরচ করছো তোমরা। বুড়ো রাজা আবার বিয়ে করতে যাচ্ছে এক কচি বাচ্চা মেয়েকে, তাতেও টাকার ছেড়াদ্দ হবে। উৎকট শখে রাজা কিনছেন দামি দামি ক্যামেরা, নিরন্ন শীর্ণ প্রজাদের ছবি তোলাতেই তার আমোদ। শুনলাম মানাঘরে একটা ন্যাংটো মাগির ছবি আঁকা হচ্ছে। এইসব অন্যার ব্যবিচারে তুমি সাই দিচ্ছ? রাধারমণ এবার খানিকটা রাগতভাবে বললেন, তুমি আমার উপর লেকচার ঝাড়তে এসেছো কৈলাস? রাজাদের জীবনযাত্রার ধরন ধারণ পাল্টাবার আমি কে? তুমি পারতে? সিংহাসনে যেই বসুক সেই তো বিলাসিতায় গা ভাসাবে। তোমার নবদ্বীপচন্দ্র এলেও অন্যথা হতো না। মূর্খেরা বেশি বিলাসী হয়। তবুও আমি বলবো, মহারাজ বীরচন্দ্র মাণিক্য একেবারে স্বৈরাচারী নন, অন্যদের পরামর্শ গ্রহণ করেন, প্রজাদের অযথা পীড়ন করেন না, তিনি মদ স্পর্শ করেন না। কৈলাস বললেন, মদ না চুলেই কি চিত্তি শুদ্ধ হয়ে গেল? আমি তো দেখেছি অনেক মদ্যপায়ী বরং উদার হয়। কলকাতার কাগজে তোমার সম্বন্ধে কি বেরিয়েছে তুমি জানো? ত্রিপুরায় এখনও সতীদাহ হয়। গত মাসেই উদয়পুরের কাছে এরকম দুটি ঘটনা একই দিনে ঘটেছে। তুমি রাজার একান্ত সচিব, এ রাজ্যের অতি ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হয়েও বর্বর প্রথা নিবারণ করতে পারোনি। ছি ছি ছি, তুমি ইয়ং বেঙ্গলের বংশধর হয়েও এটা সহ্য করে যাচ্ছ। রাধারমণ বললেন, ত্রিপুরা তোমার দেশ, আমার দেশ নয়। আমি বহিরাগত। এখানকার সব কুপ্রথা দূর করার জন্য তুমি কতখানি চেষ্টা করেছিলে? কোনো সামাজিক আন্দোলন চালিয়েছিলে? এই সেদিন পর্যন্ত এখানে কৃতদাস প্রথা চালু ছিল। এখান থেকে ভারতের বহু জায়গায় দাসদাসী ও খোঁজা চালান যেত। তোমরা তো এসব জেনে শুনেও মুখ বুজে থেকেছ। মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে কৃতদাস প্রথা বন্ধ করার আইন জারি করেছি আমি। হ্যাঁ, গর্ব করে বলতে পারি, আমার চেষ্টাতেই সেটা বন্ধ হয়েছে। সতীদাহ বন্ধ করার জন্য আমি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহারাজ এখনও মানতে চাইছেন, ধর্মীয় প্রথা বলে ভয় পাচ্ছেন।
কিন্তু অদূর ভবিষ্যতে আমি সফল হবই, এই তোমাকে বলে রাখলাম। কলকাতার কাগজে যা খুশি লিখুক, আমার কিছু যায় আসে না। একটু থেমে নিজেকে সংযত করে রাধারমণ আবার শান্তভাবে বললেন, বেলা হয়েছে অনেক, এখন থাক ওসব কথা। কৈলাস, তুমি কি শুধু আমাকে ধমকাতে এসেছো, না অন্য কোনো উদ্দেশ্য আছে? কৈলাস ধারালোভাবে হেসে বললেন, এসেছি তোমার ওই পেয়ারে রাজার বিয়েটা বন্ধ করতে। ওকে আমি জেল খাটাব। রাধারমণ বললেন, রাজার বিয়ে তুমি বন্ধ করবে? নিজের ক্ষমতার ওপর তোমার অত্যাধিক আস্থা দেখছি। আলখাল্লার মধ্যে হাত ঢুকিয়ে ভেতরের চেপ থেকে একটি লম্বা সাদা রঙের লেফাফা বার করলেন কৈলাস। এক চক্ষু টিপে বললেন, এর মধ্যে কি আছে আন্দাজ করতে পারো? বীরচন্দ্রের মৃত্যুবান। ত্রিপুরার সিংহাসনে বসার কোনো যোগ্যতাই যে ওর নেই, তার অকাট্য প্রমাণ আমার হাতে আছে। পেট মোটা রাজা বীরচন্দ্র মাণিক্যকে ছাদনাতলায় যেতে হবে না, তাকে আমি দাঁড় করাবো আদালতের আসামির কাঠগড়ায়। রাধারমণ একদৃষ্টে চেয়ে রইলেন লেফাফাটির দিকে। কৈলাস বললেন, ওহে ঘোষ যা, তোমার এবার এখান থেকে পাট উঠল। নতুন রাজা নিশ্চয়ই তোমার মতন ঘর শত্রু বিভীষণকে রাখবেন না। তুমি জিনিসপত্র গোছগাছ শুরু করে দাও, আবার নতুন কি চাকরি খুঁজবে ভাবো। রাধারমণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এখানে চাকরি গেলেও আমি যে খেতে পাবো না তা তো নয়, দুমুটো ভাত জুটেই যাবে। আপাতত আমার ক্ষুধা পেয়েছে বেশ। তোমারও খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত করতে হবে তো, নাকি তুমি আহারাদি সেরে এসেছো? কৈলাস বলল, খেয়ে আসবো কেন? কায়স্থের বাড়িতে এসে পাত পেরে বসলে ভালো মন্দ জুটে যাবেই, তাকে আমি জানি না? তোমার সেই পুরনো খানসামাটি এখনো আছে? আহা, সে রাধে বড় ভালো। রাধারমণ বললেন, বসো, তোমার সানের জল দিতে বলি। ঘর থেকে বাইরে এসে রাধারমণ একটুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দ্রুত নিজের কক্ষে গিয়ে নিয়ে এলেন বড় তালা আর চাবি। বৈঠকখানা দরজাটি টেনে বন্ধ করে বেশ সশব্দে হুড়কোতে তালা লাগাতে লাগলেন। ভেতর থেকে কৈলাস জিজ্ঞেস করলেন, ও কি হে ঘোষ যা, দরজা বন্ধ করছো কেন? রাধারমণ বললেন, তুমি একটু বিশ্রাম নাও, মাথাটা ঠান্ডা করো। তোমার বিশ্রামে যাতে কেউ ব্যাঘাত না ঘটায় সেই জন্যই তো দরজা আটকালাম। তারপর রাধারমণ বাইরের এক প্রহরীকে ডেকে বললেন, তুই এখানে পাহারায় থাক, ভিতরে এক বাবু আছে। যদি দরজা ভেঙে বেরোবার চেষ্টা করে মাথায় মারিস না, পায়ে মারবি জোরে, দুই পা খোঁড়া করে আটকে রাখবি, প্রাণে মারিস না যেন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।